প্রতিবেশী দেশ ভারত তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে বৃহত্তর পার্বত্যবাসীর মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিয়ে হুম। তাদের যে এজেন্ডা সেটি বাস্তবায়ন করার জন্য কিছু লোকজন দ্বারা, আমি ঠিক কোনো উপজাতীয় বলবো না, বাঙালিও বলবো না, আমি বলবো কিছু লোকজন দ্বারা, যারা পাহাড়ে বসবাস করে, যারা অপরাধী, যারা খুনি, তাদের দ্বারা মামুন নামের একজনকে রাত 2:30 বাজে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এবং আমরা সেই যে নির্মম হত্যাকাণ্ড, সেটির ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমাদের কাছে সেটি এসেছে এবং সমগ্র বিশ্ব সেই ভিডিও তারা দেখেছে। হুম। তো এই যে হত্যাকাণ্ডটি, এটি মোটে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি, যদিও এটিকে বলা হচ্ছে যে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটা কিনা মব জাস্টিসের মধ্যে পড়ে। ঠিক একই কায়দায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, একই কায়দায় মব জাস্টিস হয়েছে এবং ঠিক গত 2 দিনে 3জনকে সেম ভাবে হত্যা করা হয়েছে। তো পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টি, সেটি আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। এবং আপনারা সকলে জানেন, আমরা সকলে জানি যে পার্বত্য চট্টগ্রামের যে সামগ্রিক হুম। রাজনৈতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ এবং কি জাতিগত যে পরিবেশ, সবকিছু মিলেই পার্বত্য চট্টগ্রাম খুবই সেন্সিটিভ একটা এরিয়া। এখানটাতে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা আসলে চলেই যাচ্ছে বা হয়েই যাচ্ছে। এখন আপনি স্পেসিফিকলি আমাকে যে প্রশ্নটি করেছেন, যে এই ঘটনার সাথে মূলত আসলে রাজনৈতিক কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই বিষয়টিকে আমি খুবই গুরুত্ব সহকারে আমি নিজেও বোঝার চেষ্টা করেছি, আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি, এবং প্রিভিয়াস যে সকল ইস্যু রয়েছে তার সাথে এর একটি মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। এবং সবকিছুর মধ্য দিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোণঠাসা করার জন্য দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক থেকে শুরু করে সমগ্র পরিবেশকে ঘোলাটে করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের সহায়তায় একটার পরে একটা সমস্যা তারা আর্টিফিশিয়ালি তৈরি করেই যাচ্ছে। তারা যখন দেখলো যে তার মানে বাংলাদেশে, আপনি পার্শ্ববর্তী দেশের সহায়তায় বললেন, এই জায়গাটা আমি শুনতে যাচ্ছি। পার্শ্ববর্তী দেশ বলতে কি আপনি ভারতকে বোঝাচ্ছেন? জি, ঠিক হুম। বলেছেন। আমি স্পেসিফিকলি যদি বলি, সেক্ষেত্রে আমি উল্লেখ করেই বলবো যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, যেমনটা আমরা দেখেছিলাম যে আমাদের মাইনরিটি কমিটির ঘাড়ে বন্দুক রেখে তারা এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বীকার করতে চেয়েছিল এবং বিভিন্ন ইস্যু ধরে, হ্যাঁ, যেমন আনসার কু, এরকম বেশ কিছু ঘটনা তারা ঘটাতে চেয়েছে। যখন তারা দেখেছে যে সমতলে এসব কোনো কিছু দিয়েই তারা সফল হতে পারছে না, তখন পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে তাদের পালিত যে এজেন্ট রয়েছে, হুম। তাদের যে চর রয়েছে, তাদের মাধ্যমে তারা চেয়েছে যে পার্বত্য চট্টগ্রামে একটি জাতিগত একটি ওখানে আপনার সমস্যা তৈরি করে, জাতিগত একটি দাঙ্গা তৈরি করে, পার্বত্য চট্টগ্রাম যেহেতু বৈচিত্র্যময়, পার্বত্য চট্টগ্রাম 13টি নৃগোষ্ঠী বসবাস, বৃহত্তর বাঙালি গোষ্ঠী, বাঙালিদের বসবাস, তারা চেয়েছিল যে এই বিষয়টাকে কাজে লাগিয়ে বৃহত্তর পার্বত্যবাসীর মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিয়ে হুম। তাদের যে এজেন্ডা সেটি বাস্তবায়ন করার জন্য। আমরা দেখেছি এই যে মামুন হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 2 দিন ধরে পাহাড়কে ভিত্তি করে যা হচ্ছে, প্রত্যেকটাই ঘটনাই সুপরিকল্পিত এবং তা একদমই স্পষ্ট এবং প্রমাণিত। সেটা আমি কেন বলবো, আমি সাগর ভাই গতকালকে সন্ধ্যার আগ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে অবস্থান করছিলাম এবং কিছু ছাত্র প্রতিনিধিদের সাথে আমি কথাবার্তা বলতেছিলাম যে পাহাড়ে যা ঘটছে, দিঘিনালতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাগুলি কিভাবে শর্ট আউট করে পার্বত্য চট্টগ্রামে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক তৎক্ষণিক যে একটি বিষয় আমরা দেখলাম যে কিছু আমার পাহাড়ি উপজাতীয় বন্ধুরা হঠাৎ করে প্রায় 5-7 হাজার তারা এমন ভাবে ক্ষিপ্ত ভাবে তারা স্লোগান দিতে দিতে রাজু ভাস্কর্যের দিকে আসলো এবং তাদের স্লোগানের ভাষাগুলি
এতটাই আপত্তিকর ছিল রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে, এবং কি পার্বত্য চট্টগ্রাম বসবাসরত বাঙালিদের বিরুদ্ধে। এই যে বিশাল একটি গোষ্ঠী তারা মিছিলটা নিয়ে আসলো, এবং তাদের যে এই যে ঘৃণা এবং ক্ষোভ, রাষ্ট্রের প্রতি যে তাদের একটি ক্ষোভ প্রকাশ, সেটি দেখে সত্যিকার অর্থে আমাদের সন্দেহ জাগলো যে আসলে পার্বত্য চট্টগ্রামে তারা কি করতে চাচ্ছে, এবং হুম। দিঘিনালা যে ঘটনা সেটিকে বেস্ট করে অন্য কোনো উদ্দেশ্য তাদের আছে কিনা। তো সে উদ্দেশ্যটা একদমই আজকে পরিষ্কার হলো যে আমরা আমরা দেখেছি রাঙামাটির যে সার্কেল চিফ দেবাশিস রায় রয়েছে, তিনি আন্তর্জাতিক মিডিয়া ডিডব্লিউ কে তিনি 5 দফা দাবি তাদের জানিয়েছেন, এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করে সেখানে বলেছেন যেহেতু পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে, দীর্ঘ বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি, এবং পার্বত্য চট্টগ্রামে আদিবাসী স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং এই দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তা আমরা খুব ভালোভাবে জানি আজকে পার্বত্য চট্টগ্রামে বা পাহাড়ে আজকে যারা আমাদের নৃগোষ্ঠী ভাইদেরকে কিংবা উপজাতীয় ভাইদেরকে আদিবাসী কনভার্ট করে রাষ্ট্র বিভাজনের যে একটি নোংরা ষড়যন্ত্র, রাষ্ট্রের হুম। বিরুদ্ধে যে একটি নোংরা ষড়যন্ত্র তারা সুপরিকল্পিত ভাবে করে যাচ্ছে, এবং এখানে সাধারণ নৃগোষ্ঠী কিংবা উপজাতি ভাই বোনদেরকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে জুমুলান নামক যে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। সেটাই কিন্তু আজকে ডিডব্লিউ কে দেয়া যে প্রত্যক্ষ সাক্ষাৎকার সেটি তার প্রমাণ করে। সুতরাং আমরা যেটা মনে করি দিঘিনালাতে একদম স্পষ্ট, তার মানে সেই দীর্ঘদিন যাবৎ তারা বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে বাংলাদেশ থেকে তারা আলাদা একটি রাষ্ট্র, জুমল্যান্ড নামক একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে, তারই অংশ হিসেবে বিভিন্ন সময়ে এর আগে আমরা শুনেছি। তবে গতকালকের এটার মধ্যেও আপনি পার্শ্ববর্তী দেশের সহায়তায় এই মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আসলে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার একটা ষড়যন্ত্র, এটা আপনি আপনার পর্যালোচনা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ফারুক হাসান আপনার কাছে। আহ, ফারুক জি, যে আহ, এই যে তোয়া সিং, সাগর ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ওই যে সাকিব ভাইয়ের একটা কথার রেস্টুরেন্টে আমি কথা বলছি। যদি যদি এটা মনে হয়ে থাকে যে এই পার্বত্যবাসী বিচ্ছিন্ন হয়ে যাবে, বা আজকে তো বাংলাদেশ স্বাধীনতা, আমি বারবার বলছি, আজকে বাংলাদেশ স্বাধীনতার 52 বছর উদযাপন করছে, এবং শান্তি চুক্তির 26 বছর পূর্ণ হয়েছে। তাহলে এতদিন কেন এই যে আপনার যে বিপদগামী, আমি আমি যদি ধরে নিই আরে বিপদগামী হয়ে গেছে, যে হুম। আমার পাহাড়ি ভাইরা বিপদগামী হয়ে গেছে, এবং এই না, বিপদগামী আমি ভাইদেরকে সর্বপ্রথম আপনার কাছ থেকে শুনি যে সাকিব ফরাজের যে কথাগুলি বললে এগুলি কি আসলে সঠিক কিনা, ভিত্তি আছে কিনা? কোনটা? এই যে জুমল্যান্ড তৈরি করার একটা চেষ্টা করছে, বা আপনার পাহাড়ির কিছু সাংগঠনিক তৎপরতাও আমরা শুনেছি, এগুলি সত্যতা কতটুকু আছে বলে মনে করেন? আহ ধারণার মতো করে আমি বিস্তারিত আলোচনা যাবো না এই পর্যায়ে। হ্যাঁ, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এটা কোন কোন একটা প্রেক্ষাপটের মাধ্যমে এই পরিস্থিতি আজকে চলে এসেছে। তার মানে ঘটনা সত্য? ঘটনা সত্য, কিন্তু আচ্ছা। এই পরিস্থিতিটা আমরা কেন দিলাম, আমরা কেন হতে দিয়েছি, কেন আমরা সমাধানের পথ পথ খুঁজছি না? আমার হুম। জি কথা সাগর হচ্ছে ভাই, আমি আমি আমাদের থয় সিং আমাদের ভাইয়ের সাথে আমাদের একটু পথ অ্যাড করতে খুঁজতে চাই। হবে। হুম। আমি থয় সিং ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, সেটাই হচ্ছে আমি যে মূল যে আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে আপনার এই প্রোগ্রামের মধ্য দিয়ে, সেটি হচ্ছে হ্যাঁ 1997 সালে 2রা ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামে একটি চুক্তি হয়েছিল, যেটি কিনা বাংলাদেশের মানুষ কালো চুক্তি হিসাবে জানে। এবং এই চুক্তিটি কেন হয়েছিল? এই চুক্তিটি হয়েছিল ফেসিস্ট যে হাসিনা সরকার, তিনি ক্ষমতায় আসার জন্য, ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার জন্য তৎকালীন সময় কিন্তু তিনি এই চুক্তিটি করেছিলেন। এবং ভারতের তৎকালীন সময় ভারত 4টা কন্ডিশন দিয়েছিল, এর মধ্যে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অন্যতম। এবং এই যে চুক্তিটি সেটি একটি রেডিমেড চুক্তি, যেটি কিনা এটা একদম স্পষ্ট। জি, যে আমি অনেক লম্বা আলোচনা হয়ে যায়, জনাব সাকিব, আমাদের অন্য আলোচকরা আছেন, আমার কাছে যেটা মনে হয় আসলে তারা হয়তো একটা বাফার জোন তৈরি করার চেষ্টা করেছে, সেটি স্টিল চলমান তাদের প্রচেষ্টা, এবং সেখানেই হয়তো তাদের ফাঁদে পা দিয়েছে আমাদের আহ কথিত সাগর ভাই, আমার একটু লিড করতে হবে। হ্যাঁ জি, আমি মেজর যে আপনি আমি আরো কয়েকজন আছে, আপনি যদিও বলেছেন ইয়ে নিয়ে, এ পর্যায়ে হ্যাঁ, আপনি ফারুক হাসানের পরেও যদি বলেন আপনি এরপর নিতে পারেন। আপনি যদিও পাহাড় নিয়ে বলেছেন, ওনাদের কথা শুনে আপনার হ্যাঁ, কিছু আমি আমি শুধু বলেছি আমি লিড নেই ভাই, যদি অ্যালাউ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জি। থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক জি ইউ। জনাব, জি ধন্যবাদ মেজর রাজা। জনাব ফারুক হাসান প্লিজ। ধন্যবাদ। জনাব রেজা সাহেব থাকলে একটু ভালো হতো। ওনার দুটো পয়েন্টে আমার আপত্তি আছে। উনি আসলে